আমি কিন্তু আর বলবো না, আমি আলিয়াস রাব্বানী ভাই, ওটাই বলছি যে রাব্বানি ভাই আপনি ইলিয়াস কি ভাই চাচ্ছেন যে আমি আপনি আমি যদি আমি শেষ কিছু করতে বলবো না। চাইলে ভালো হতো? নুরুল নূরের 1-2 মিনিট কথা শুনে আপনাকে আমি শেষ করতে দিব আজকে। আপনি সবার প্রশ্ন উত্তরটা দিয়ে, সবাই তো আপনার উপরে ইয়ে হচ্ছে, আমি আছি আপনার সাথে, নো প্রবলেম। নুরুল নূর কিছু বলতে চাচ্ছিলেন, এরপরে ইয়ে। না, জি, নূর সাহেব তো এটাই তো বলেছেন। শেষ, এটাই তো শেষ পার্ট নাকি? শেষ, একদম শেষ, হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওইভাবেই বলে ফেলেছি। এখন মোট কথা হচ্ছে এতক্ষণ আমরা অনেক বিতর্ক করলাম। এটা রাব্বানী ভাই জিএস ডাকসুর তিনিও স্বীকার করেছেন ছাত্রলীগের মধ্যেও খুন খারাপি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কম বেশি আছে। আওয়ামী লীগ যা করছে এটাও ঠিক না, তিনি স্বীকার করছেন। এবং একজন সুস্থ মানুষের পক্ষে, বিবেকবান মানুষের পক্ষে এটা অস্বীকার করা হয়ে নেই। ঠিক সেম ঘটনা বিএনপিতে আছে। তবে এটা ঠিক যে আওয়ামী লীগ ইতিহাসের সমস্ত জঘন্যতাকে, আপনার বর্বরতাকে, নেতৃত্ব নিয়েও কিন্তু একটা প্রশ্ন করে গেছে, নির্লজ্জতাকে সেটা অতিক্রম জবাব করছে, দেবেন কারণ যে যেহেতু আপনি তারা তো একটানা। আপনার দলে একক নেতৃত্ব দিচ্ছেন, সেটাও বা কিভাবে ভবিষ্যতে কি সেটাও সেটা দিয়ে যাবেন। জি জি জি, যেটা বলছেন যে যে সেটা আওয়ামী লীগের এই মানে হচ্ছে নির্লজ্জতা, বর্বরতা এবং মানুষের উপরে জুলুম নির্যাতন, এটা ইতিহাসকে ছাড়িয়ে গেছে। যেহেতু এরশাদ সবচেয়ে মানে লং টার্ম ক্ষমতায় ছিল, সামরিক শাসক, সেও এত দীর্ঘমেয়াদে ক্ষমতা থাকেনি যেটা আওয়ামী লীগ এখন আছে। কিন্তু ক্ষমতায় থাকার জন্য তারা এগুলো করছে। এবং আজকের একটা জিনিস আমি চুলকানির জায়গায় আছে। আমার ডাকসুর জিএস, তাকে আমি, সে যাই বলুক, তার ওই কথাটার জন্য ধন্যবাদ জানাই যে মানুষ যখন নিজের পাপ উপলব্ধি করতে পারে যে আমার যখন ক্ষমতার দাপট ছিল আমি এই পাপটা করেছি। তিনি সাকা চৌধুরীর কবরের ধরেন ওইটা ভাঙচুর করেছে, তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন যে না, মরার পরে আর আসলে তার বিষয়ে কিছু না থাকা তখন উচিত না, না। এটা বরঞ্চ তখনই আমাদের করেছি। ইসলামিক মূল্যবোধে যেটা, একজন মানুষ শত অপরাধ করলো, মরার খবর শুনলে বলে আল্লাহ তাকে মাফ করুক, বেস্ট নসিব করুক। সুতরাং আজকের যে আমি বলবো যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দুজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, স্বাধীনতা আন্দোলন সংগ্রামের একজন অন্যতম নেতা, তাদেরকে যে নোংরা বিতর্ক করে, এই মানুষগুলো কোন মস্তিষ্কে আমি জানি না। কারণ কেউ বলে জিয়া পাকিস্তানের এজেন্ট ছিল, আবার বঙ্গবন্ধুকে পাকিস্তানের এজেন্ট বানায়। কতটুকু বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এইভাবে কথাগুলো বলতে পারে? আমি এখানে ইলিয়াস ভাই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, তার কথা ধরে একটা কথা বলতে চাই। আমি কোটা সংস্কার আন্দোলন একটা নেতৃত্ব দিয়েছিলাম, আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2 মিনিটের বেশি হলে একটু নিন, এটা জাস্ট একটা ঘটনা বোঝার জন্য। যে আমরা যখন সচিবালয়ে গেলাম, কাদের সাহেব ফোন দিল আমাদেরকে আলোচনার জন্য, তখন অনেকে বললো না ওখানে যাওয়া যাবে না, ওখানে যে তোমাদেরকে হুমকি দামকি দিবে, তারপরে আন্দোলনই হবে না, তার চেয়ে তোমরা বলো আজকেই প্রজ্ঞাপন জারি করতে হবে। তো আমরা একটা জিনিস চিন্তা করলাম যে দেখেন, আমাদের উদ্দেশ্যটা ছিল কোটা সংস্কার আন্দোলন করা। কাজে সরকার যেহেতু আমাদের প্রতি পজিটিভ থেকে আমাদের সাথে আলোচনা করতে চায়, যে দেখি না কি হয়, তো সেই ভরসা থেকে আমরা গিয়েছিলাম। সেখানে যাওয়ার পরে আমাদের নেতৃত্বের একটা অংশ আমাদের প্রতি বিক্ষুব্ধ হয়েছিল যে তোমরা কি জন্য 1 মাস সময় নিলাম। দেখেন, আমরা কিন্তু ভালো উদ্দেশ্যে আপনার সময় নিয়েছিলাম যে না, যেহেতু সরকার বলেছে এটা বিচার বিশ্লেষণ করে 1 মাস পরে তারা প্রজ্ঞাপন দিবে, আমাদের দাবি মেনে নেবে, আমরা ভালো চিন্তা ভাবনা থেকে। কিন্তু তারা যে আমাদের সাথে এভাবে গেম খেলবে, নোংরা রাজনীতি করবে, যে আমাদের দাবি না মেনে পরবর্তীতে আন্দোলন করলে আপনার লাঠি পেটা করবে এবং আন্দোলনের হাইপটাকে নষ্ট করা, এটা তো আমরা বুঝতে পারিনি, কারণ আমরা তো এত ম্যাচিউর সময় হয়নি। তো সেটা সরকার নষ্ট করেছে। তো তাহলে দেখেন, এখন দুইটা পক্ষ, আমরা সচিবালয়ে গেলাম কারণ আমরা সরকারের সাথে সংঘর্ষ চাইনি, আমাদের জায়গা থেকে আমরা ঠিক, আবার ছাত্র নেতাদের যে অংশটা বিরোধিতা করেছিল তারাও কিন্তু তাদের জায়গা থেকে ঠিক। কাজে আমার মনে হয় এই বক্তব্যটা বিভিন্ন জায়গায় আসে, তো এই কারণে আমার একজন সচেতন মানুষ হিসেবে আমার কাছে মনে হয় আপনি শেষ বঙ্গবন্ধুকে করুন। ঠিক জি। অনেক নেতৃবৃন্দ ধরেন বলতে চেয়েছিলেন যে আপনি আজকে স্বাধীনতার ঘোষণা দেন, আপনি লিখিত দেন। আমার মনে হয় হয়তো উনি কোনো দূরদর্শিতা থেকে আসলে উনি এটা বুঝাতে হয়তো উনি করতে চেয়েছিলেন যে টাইম অনুযায়ী লিডার টাইম অনুযায়ী ডিসিশন নেবে, প্রেক্ষাপট অনুযায়ী ডিসিশন নেবে। কাজে সেজন্য হয়তো তিনি কালক্ষেপণ করতে পারে, সেটাকে আমরা এভাবে দেখতে পারি। ইলিয়াস ভাই সঠিক তথ্য একেবারে বই রেফারেন্স দিয়েছে, তার আলোচনাকে আমি খুব এপ্রিসিয়েট করি, তথ্য সহ তিনি দিয়েছেন। আমি জাস্ট উপলব্ধি থেকে একটা ঘটনা কানেকশন করলাম। আর সর্বশেষ যে কথাটি বলবো, এখানে যেমন রাব্বানী ভাই আজকে সাকা চৌধুরীর আগে তিনি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেছেন কিনা আমি জানি না, তবে আজকে আমি শুনলাম উনি দুঃখ প্রকাশ করেছেন। ঠিক একইভাবে আমি আপনাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে জানি, আমাদেরকে যারা কোটা সংস্কার আন্দোলনে হামলা মামলা করেছিল ছাত্রলীগের যেই নেতা কর্মীরা, তারাও আমাদের কাছে ক্ষমা চেয়েছিল যে ভাই আমরা
ব্যাঠি, আমরা আসলে অন্যায় করেছি, তোদের সাথে জুলুম করেছি, তোরা মাফ করে দিস ভাই, তোরা যা করতেছিস এইটাই ঠিক। ঠিক একইভাবে আজকের জয় লেখকরা মামুনুল হকদের মতো আলেমদের নিয়ে যেভাবে গালিগালাজ দিচ্ছে না, এই পদ পদবিটা চলে যাক, 2 দিন পরে মামুনুল হকের সাথে দেখা বললেও বলবে হুজুর মাফ করে দিন, আমরা অনেক পদের কারণে রক্ত গরম পদ আরেকটা যেন উপরে পাই নেতাদেরকে দেখানোর জন্য আমরা হয়তো অনেক কথাবার্তা বলেছি। কারণ হচ্ছে মানুষ যখন ক্ষমতায় থাকে অন্ধ হয়ে যায়, মোহে অন্ধ হয়ে যায়। যেমন যেই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধরেন এক সময় আপনার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য আন্দোলন করলো, আপনি শেষ করতে হবে অনেক। মানে আমাদের জন্য কি দুর্ভাগ্য। আচ্ছা, আমি শেষ করছি, জি আচ্ছা, শেষ করছি। রাব্বানি ভাই ইতিহাসের কি নির্মম ঘটনা, খুব সেই শেখ বাক্যটা ছেলে হাসিনার তো সরকার মানে বলতে ভালোবাসে আর কি। রকমের খোঁচায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দূর করে দিল। কাজে আজকের যারা আওয়ামী লীগ আছে তারা ভাবছে যে আমরা বোধহয় এটা করে পার পেয়ে যাবো, কিন্তু তাদের মধ্যে আবার আতঙ্ক আছে। যেমন তুফাইল আহমেদ সাহেব একবার বলেছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা পট পরিবর্তন হলে পরের দিন 5 লাখ মানুষ লাশ পড়বে। ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন ওই চট্টগ্রামের মরহুম মেয়র এবিএম মহিউদ্দিন সাহেব এবং আপনার নাসির সাহেবের একটা সমাবেশে যে এই যে টাকা টাকা করছেন, টাকা পয়সা কামাচ্ছেন, দল ক্ষমতায় না থাকলে কিন্তু টাকা পয়সা নিয়ে পালাতে পারবে না। কাজেই তারা গায়ের জোরে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাচ্ছে, তাদের মধ্যে একটা আতঙ্ক আছে। এখন এই জায়গা থেকে আমি বলবো যে মারামারি, কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া, ক্ষমতা দখল, সংঘাত, সহিংসতা, রাজনীতি অনেক হয়েছে। আসেন মুক্তিযুদ্ধের 50 বছরের এই বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে আমি আমার জায়গা থেকে, রাব্বানির জায়গা থেকে, আপনি সাংবাদিক আপনার জায়গা থেকে, মাকসুদ কমবার জায়গা থেকে, ইলিয়াস বার জায়গা থেকে আমাদের একটাই শপথ যে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বানাবো এবং এই দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, যেমন আমাদের একটা স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ গঠন করতে হবে, নির্বাচনকালীন সরকারের একটা স্থায়ী সমাধান দরকার যেটা ভারতে রয়েছে। ঠিক এই মৌলিক দাবিগুলোতে ছাত্রলীগ, ছাত্রদল, জামাত, শিবির, জাতীয় পার্টি, বাম ডান সবার তো বিরোধ থাকার কথা না। কাজে এই একটা দাবিতে আমরা ঐক্যবদ্ধ এবং এই স্বৈরতন্ত্রের অবসান। দলের প্রধান কে হবে আপনার থেকেই যে শুরু করতে শুনেন আমরা সাগর ভাই, আমার ওই কথাটা মনে পড়লো যে এই যেরকম গণতন্ত্র কথা বলছে তখন আপনি শেষ করেন, আমার কথা শেষ করতে দেন, আপনার কথায় মন খুলে বলেন, আমি আর বলবো না এক সেকেন্ড, তুমি তো গালি দিল যাবেন, আমি শেষ করছি। যেটা সাগর ভাই এই অনুষ্ঠান আপনারা শেষ করছেন, আমার দল এখনই শেষ করে দিচ্ছি, রাব্বানি ভাইয়ের কথা শুনে শেষ করব। আর দর্শক আপনারা অবশ্যই আপনাদের টাইম শেয়ার করবেন এবং শেষ করছি। সাগর ভাই আমার কথা শেষ করছি। আপনি যেটা জানতে চেয়েছেন, আমি ছাত্র অধিকার পরিষদ করি, সেই অধিকার পরিষদের আমি 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক ছিল হাসান আল মামুন, 1 নাম্বার যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, 2 নাম্বার যুগ্ম আহ্বায়ক ছিলেন ফারুক হাসান, আমি কিন্তু 3 নাম্বার যুগ্ম আহ্বায়ক। আমি আমার যোগ্যতা, লিডারশিপ, দক্ষতা, আমি ডাকসুর ভিপি হওয়ার পরে আমার একটা অন্যরকম পরিচিত হয়েছে। ঠিক দল গঠন এখন আমাকে মানুষ কথাবার্তা ভালো বলতে পারি, এই কারণে মানুষ একটু চেনে জানে বেশি, মিডিয়াতে আসি। কিন্তু দলের প্রধান, সংগঠনের লিডার কিন্তু আমি না। আমার যুব অধিকার পরিষদের নেতা আছে, তিনি আমারও সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতে 2005-6 সেশনের 4-5 সেশনের সম্ভবত 7-8 সেশনের মাস্টার সেশনের ছাত্র ছিলেন। কাজে এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক দল গঠন হয় না। সুতরাং গঠন হলে ধন্যবাদ নুরুল হক। ঠিক আছে, আমরা রাব্বানি আপনি বলবেন। এই সাগর ভাই, হ্যাঁ আমি ওইটাই বললাম যে যে অভিযোগটা কথা বলছে সেটা তো আসলে মানে নূর সাহেবের নিজের লোকই বলেছে, আমরা বাইরের কথা তো বলি নাই। তো এটা নিয়ে আমি কথা বলবো না। আর তিনি কোটা আন্দোলনের কথা বলে অনেক কথা বললেন। কোটা আন্দোলনে তো আর নূর সাহেবকে নিজে তিনি আবেগ থেকে যান নাই, তিনি গেলে তো অবশ্যই একটা বিসিএস দিতেন, তিনি একটা সরকারি পরীক্ষা দিতেন, যার জন্য তো কষ্ট করলেন। তাকে পাঠানো হয়েছিল এই সময় ছাত্র লীগেরই একটা অংশ সম্মেলন পেছানোর জন্য, তাকে প্রথমে 12,000 টাকা দিয়ে নূর সাহেবকে পাঠিয়েছিলেন আন্দোলনের একটা দখল নেওয়ার জন্য, যেমন করে ইমরানের সরকারকে গণজাগরণ মঞ্চে পাঠানো হয়েছিল। শেষ সময় এসে এই সমস্ত মিথ্যা কথা বলে মানে এই সমস্ত মিথ্যা কথা বলে আসলে তখন নূর মহসিন হলের উপসম্পাদক। আরো ইন্টারেস্টিং ঘটনা বলি, যেমন নূর সাহেব হচ্ছে কিন্তু তার যে হাসান আল ওই রাশেদ কিন্তু সিনিয়র, প্রথমে নিয়েছিল সে জিএস পদ, যখন জিএস এর ফর্ম নিয়েছে, যখন দেখলো যে না জিএস এর ফর্মে আমারই আসছে, তখন নূরজি কিন্তু আমাকে ফোন করলো যে না আমি ভাই এখন ভিপিতে ট্রান্সফার করবো, কারণ এখান থেকে মানুষ কিন্তু ভালো মানুষও মারা যাচ্ছে। এই সমস্ত মিথ্যা কথা করে শেষ সময় অন্যকে বিতর্কিত করে নিজের ফলন নেওয়ার একটা ধান্দাবাজি, মার্কেট দ্বারা ধান্দাবাজি করেন না। আপনার একটা পচা মাল, এটা সবাই জানে। কাজে যতই ঘোষণা মার্কেটে খাবে না। নিজের কথা নিজে ভুলে যায় না। তুমি ফোন করছিলা, এনিওয়েজ এগুলো নিয়ে কথা বলবো না স্যার। তুমি এই জন্যই ছাত্রলীগ থেকে আপনারা আউট করছে, ঠিক আছে? এই জন্যই ছাত্রলীগ এখন ধাওয়া দেয়, যেখানে যান ছাত্রলীগ এখন ধাওয়া দেয় এই সমস্ত কথাবার্তা, আচার আচরণের কারণেই। সত্য কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ,
এটা সবাই বুঝে। এনিওয়েজ যাক, তুমি পারবা ভাইয়া, তোমাকে দিয়ে হবে বাংলাদেশে, ঠিক আছে? এরকম এরকম চালু মাল দরকার। এনিওয়েজ যেটা বলতে যাই হয়েছে, আমরা চাই সবাই মিলে সামনে 2020 সাল 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ চাই আমরা, তাই না? সুতরাং যে যেখানে আছে, এখানে নূর সাহেবের চিন্তা মাথায় গণতন্ত্র, আমার চিন্তা বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, আমি আমার জায়গা থেকে বলছি। সুতরাং এই জায়গাটায় ইলিয়াস ভাইরা, এই যে নূর সাহেবরা, আমাদের মাসুদ কামাল ভাইরা আছেন, সবাই সবার জায়গা থেকে আসেন, একসঙ্গে মানুষের জন্য কাজ করি। আমি রাজনীতি বলতে ভাই সিম্পল বুঝি, মানুষের সেবা করা, অন্যায়ের প্রতিবাদ করা, এই দুটো জিনিস আমি যখন যেখানে ছিলাম সেখান থেকে আমার সাধ্যমতো করেছি, ইনশাল্লাহ আগামীতে করব। ন্যায়কে ন্যায় বলবো, সাদাকে সাদা, কালোকে কালো বলবো, দিনকে দিন, রাতকে রাত বলবো। সুতরাং এটাতে আমার যাই হোক, আমি বঙ্গবন্ধু আমার স্ট্যান্ডার্ড, আমি তাকেই ফলো করার চেষ্টা করি। সুতরাং এটুকুই বললাম। ইলিয়াস ভাই, আপনি অনেক পজিটিভ কথা বলছেন, কিন্তু অনেক ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট হয়ে গেছে, হবে স্বাভাবিক। আপনি একটা আদর্শকে ধারণ করেন, সকল আদর্শ বাইরের কান্ট্রি গুলোতে, ইউএসএ বল, আপনি ইউএসএ আছেন, ইউএসএ ইউকে তে কি হয় যে রিপাবলিক না ডেমোক্রেটিক হোয়াটএভার, দেশের স্বার্থে সবাই এক, দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে সবাই এক। অন্ধের মতো বলে না এটা ভালো না, এটা খারাপ, এটা বলে না। আসলে আমরা ওই প্র্যাকটিসটা শুরু করি। কানাডা যে প্র্যাকটিস, ওই প্র্যাকটিস করে, যে ক্ষমতায় আওয়ামী লীগ আছে না বিএনপি আছে, কে আছে, যেটা দেশের স্বার্থে আছে, সবাই মিলে কাজ করি। তো আমার মনে হয় এখন আপনাকে শোনা যাচ্ছে না রাব্বানি ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। জি, অনেক ধন্যবাদ। আপনার লাস্ট কথা আমরা জাস্ট 5টা ওয়ার্ড মনে শুনিনি, তবে হ্যাঁ, জি, মাসুদ কামাল ভাই, আপনার 1 মিনিট না 30 সেকেন্ডে আপনার থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আসলে এই লম্বা আলাপ হলো তো, মাসুদ কামাল ভাইয়ের সময় দিতে হবে। মাসুদ কামাল ভাই, আপনার কোনো সময় নেই, আপনি বলেন, আপনি যতক্ষণ কষ্ট করে। ঠিক আছে, আপনি আমি আসলে শুনতেছিলাম, আমি একটু শাসন করেন। একটা জিনিস হলো কি, আমি বলি, আমি শেষ করে দিচ্ছি আমার বক্তব্য, বেশি লম্বা সময় নিব না, কারণ আমি নিজেও টায়ার্ড। আর বেশি বললেও কিন্তু কোনো লাভ নেই। এই কারণে কে কত বেশি সময় বললো তার উপরে কিন্তু তার কথার গুরুত্বটা নির্ভর করে না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে আসলে কথাটা কতটা কার্যকর, সেটা হলো ইম্পর্টেন্ট। এটা হলো দেখেন, আমরা এখানে 4 জন আছি, আপনি আছেন উপস্থাপক 5 জন, আর তাছাড়া আপনারা হিসাব দিলেন, আমি অত দেখিনি যে কয়েক হাজার লোক শুনতেছে। তারা কিন্তু শোনার সময় স্টপ ওয়াচ নিয়ে বসে না, বেশি বললো না 18,000 মানুষ, ওনারা কিন্তু সবার হাতে স্টপ ওয়াচ নাই, ওনারা কিন্তু হিসাব করে না যে কে টানা কত বেশি বললো, অথবা কে অন্যকে বলতে না দিল, তার উপর মার্কিং করে তার হাতে একটা পদক ধরিয়ে দিবে। এটা কিন্তু হয় না। তারা ওই 2-3 কথাকে গুরুত্ব দেয় যে কথাটা কার্যকর কিনা। আর আমাদের একটা সমস্যা আছে, বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে, এটা হলো কি, আমরা না হাততালিতে বিভ্রান্ত হই। বিভ্রান্ত হই কিভাবে? যেমন ধরুন 24,000 লোক দেখতেছে, আমি বিরাট খুশি, আমাদের 24,000 লোক দেখতেছে, কিন্তু এটা কিন্তু কোনো আসলে না, আপনার ব্যারোমিটার নয়। হাততালিতে অনেক হাততালি দেওয়ার নেতা বাংলাদেশে আসছে, আবার হারাইয়াও গেছে। হাততালিটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনি কি বলছেন, তার জন্য বলছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস হলো কি, যে আমাদের আরেকটা সমস্যা আছে, ওই বলা হয় একটা প্রবাদ যে বাঙালি না থামতে জানে না। যখন শুরু করে তখন তারা যে গাড়িটা চালায়, ওই গাড়িতে ব্রেক নাই, আর সব আছে, ব্রেকটাই সমস্যা। স্বাধীন হতো না, থামিনি বলেই তো এত শর্ট সময়ের মধ্যে বাংলাদেশের মতো দেশ স্বাধীন হয়েছে, পৃথিবীতে আর কোনো দেশ। এখানে একটা কথা ভুল বললেন, 9 মাসের স্বাধীনতা থামিনি আমরা, থামিয়ে দেওয়া হয়েছে। ঝামেলা ছিল রে ভাই, থামিয়ে দেওয়া হয়েছে। যে আর বেশি দিন যুদ্ধ চললে ঘটনা অন্যরকম হতো। দেখ, এটা অন্য প্রসঙ্গ, আরেকদিন বসেন ওটা নিয়ে আলাপ করবনি। তো এটা হলো অন্য জিনিস। তো আমার মূল বক্তব্য হলো কি, যে আমাদের দরকার হলো সহনশীলতা, আমাদের দরকার হলো পরমতকে শ্রদ্ধা করা, অন্যের মতটাকে শোনা। যেমন নূরের কথা বলি, আপনি নূর উনি ভিপি ছিলেন, উনি অবশ্যই জনপ্রিয়তা পেয়েছেন, নাহলে ভিপি হলেন কি করে, ভোটেই তো হয়েছেন। আবার ওনার সঙ্গে আলোচনা হচ্ছে, দল করছেন, উনি একাই সব সিদ্ধান্ত দিচ্ছেন, এগুলো হচ্ছে। কিন্তু হচ্ছে আমাদের দেশের রাজনীতির স্টাইলটাই এরকম, আমি যা করব সেটাই ঠিক, তুমি আমার কথা শুনবা না, তুমি বহিষ্কার। এটা তো আমরা হাইপোথিসিসলি বলছি, কিন্তু ওনার দল থেকে কেউ কিন্তু এ পর্যন্ত অভিযোগ করেনি যে উনি। আমি তা বলছি না, আমি সেটা বলছি না। আমার কথা হলো কি, যে এই বিষয়গুলো বলছি এই কারণে যে এখান থেকে আমাদের একটা শিক্ষা দিতে হবে। আপনি যখন গণতন্ত্রের কথা বলবেন,
তখন আপনার নিজের মধ্যে সেই গণতান্ত্রিক আচরণটা থাকতে হবে। এবং আমি আশা করি নূর ইয়াং ম্যান, রাব্বানি কেউ ইয়াং, ইলিয়াস দেশে কখনো ফিরবে কিনা আমার সন্দেহ আছে। যদি সরকার পতন হয়ে তাহলে সে ফিরবে। তার হাতে আমি আমরা সাংবাদিকতার বিকাশ দেখতে চাই। আমরা তো গন কেস, আমরা বুড়া হয়ে গেছি, আর কয়দিন আছি আর। কিন্তু আমি সবাই চাই যে আমাদের জাতি কিন্তু তাকিয়ে আছে ইয়াংদের দিকে। আমি অবশ্যই বলবো যে আলোচনা করেন, সমালোচনা করেন, নেতৃবৃন্দের ভুল ধরেন, সবার ভুল ধরে আপনারা পিউরিফাইড হন। এবং আপনারা এই ইয়াংদের উপর আমরা তাকিয়ে আছি যে ওনাদের কাছ থেকে আমরা একটা নতুন কিছু পাবো বলে। সবাইকে রিকোয়েস্ট, পরমতকে শ্রদ্ধা করতে শিখুন, তাহলে হয়তো আমরা কিছু পাবো। কিন্তু আমরা পাচ্ছি না এখন, এটাই দুর্ভাগ্য আমাদের। আমাদের যে বর্তমানে যে সমস্ত নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে এটাই দেখতেছি। যেমন একটু আগে নূর রব্বানির কথা বললেন যে পরমত সিটা, দেখেন এত বড় একটা দুর্যোগের মধ্যে আমরা গেলাম। আমি শেষ কথা শেষ করি, এই যে করোনাটা হলো এত বড় একটা দুর্যোগ হলো, তো পুরো জিনিসটা আওয়ামী লীগ ক্রেডিট দিচ্ছে, আমরা সমাধান করছি। আপনাদের উচিত ছিল একটা সর্বদলীয় সবাইকে নিয়ে একটা কমিটি করা, যে একটা জাতীয় দুর্যোগ আসেন কি করা যায়, সবাইকে ইনভলভ করা। ইনভলভ তো করলেন না, চেষ্টাও করলেন না। কেন কেন একা একা সব করবেন? একা একা সব করা যায়? সবাইকে নিয়ে করতে হয়, তাই না? সবাইকে নিয়ে করলে থেকে জাতি বেড়ে ওঠে। এই জাতিটা তো আওয়ামী জাতি না, এই জাতিটা বিএনপির জাতি না, এটা বাঙালি জাতি। হ্যাঁ, বাংলাদেশকে আমরা সবাইকে নিয়ে অগ্রসর হতে হবে। যতক্ষণ পর্যন্ত সবাইকে না নিয়ে অগ্রসর হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমাদের উন্নতির কোনো আশা নেই ভাই। জি, অনেক 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 ধন্যবাদ জনাব মাসুদ কামাল। এবং আমরা যা দেখলাম আজকে, অনেক আশার বাণী আমরা শুনেছি। আমি কখনো দেখিনি এতটুকু আশার বাণী কোনো সময়, কখনো রাজনৈতিক দল থেকে কখনো শুনিনি। যেমন রাব্বানি সাহেব বলেছেন ইলিয়াস সাহেবকে যে আপনি দেশে আসুন, আপনার সব নিরাপত্তা আমি দেব। তার মানে তার যে একটা এই আহ্বানটা আমি পজিটিভলি নিতে চাই। নুরুল হক নূর সাহেব বলেছেন আসেন, আমরা আপনি ভালোভাবে ইয়ে করলে আমার দলও যোগদান করতে পারবেন। উনি হয়তো আসবেন না আসবেন কি। এরপরে গোলাম রাব্বানি সাহেব বলেছেন সবাই একসাথে আসুন, পজিটিভ বাংলাদেশ গড়তে চাই। এই যে ইয়াংদের কাছ থেকে আসার যে একটা, আপনি বললেন আমি তো ইয়াং, আমি তো আপনার মতো মোটামুটি, আপনি ইয়াং আপনার জায়গা। তবে এই যে একটা আশার, এই যে একটা আহ্বানের শুরু হয়েছে, যেটা উনি আজকে শুরু ক্ষমা চেয়েছেন, এই যে ক্ষমা চাওয়ার যে একটা লক্ষণ, এটা একটা মহত্বের শুরু। আমরা যে আপনি যেভাবে আশা করেছেন, সবাই একটা না একটা জায়গায় এসে আসলে রিয়ালাইজ করতে হয় এটা। এই সময়ে আমরা ওনাদের কাছ থেকেই চাই, গোলাম রাব্বানি এবং নুরুল হক নূর বিশেষ করে এখানে রাজনীতি করছেন, আমরা বাকিরা রাজনীতি করি না এখানে যারা আছি। আমরা আপনাদের কাছ থেকে সত্যিকার অর্থেই একটা পজিটিভ বাংলাদেশ আশা করি। এবং সেটা নুরুল হক নূর যেভাবে শুরু করেছেন, আমরা চাই আপনি সবাইকে আহ্বান করুন, আওয়ামী লীগকেও আহ্বান করুন, সবাইকে আহ্বান করুন, একটা নতুন দিগন্তের শুরু হোক। বা আওয়ামী লীগ আহ্বান করলে, বিএনপি আহ্বান করলে আপনারা যান। আর কত, স্বাধীনতার 50 বছরে এক নতুন বাংলাদেশে নতুন সূর্যোদয় দেখতে চাই, যেটা গোলাম রাব্বানি আহ্বান করেছে। আমরা সবাই চাই। আর গোলাম রাব্বানি আপনাকে বারবার কিন্তু প্রবাসীদের নিয়ে কথা বলছেন, এই প্রবাসীর টাকায় কিন্তু বাংলাদেশ চলছে। আপনাকে মনে করতে হবে প্রবাস থেকে যারাই কথা বলে তাদের কথার গুরুত্ব দিতে হবে আপনাকে, মাস্ট। কারণ হলো ওইখানে যারা কথা বলে প্রবাস থেকে, তাদের কথাকে গুরুত্ব না দেওয়া, ওটা কিন্তু কোনোভাবেই মানা যায় না। আপনার কাছ থেকে আশা করি না। আপনি বলেছেন কয়েকবার যে প্রবাসে বসে তো আর করা বললেই হয়ে যায় না। প্রবাসে বসে যারা কথা বলছে তাদের অবশ্যই আপনার সম্মান দিতে হবে, কারণ প্রবাসীদের টাকা বাংলাদেশ চলে। আজকে এ পর্যন্তই। দর্শক, আপনারা এই পর্যন্ত দীর্ঘক্ষণ অনুষ্ঠানটা দেখেছেন। আমার অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে, আগামী অনুষ্ঠান দেখার জন্য আমাদের এই পেজ। কিন্তু আমার শেষ কথা বলতে দেন নাই কিন্তু। আপনি বলবেন আর আমার কিন্তু শেষ কথা বলেন। আমার কাছে তো বলা দরকার ছিল যে ভাই আপনারা দিলাম না, এটা তো বলবেন আপনি। আমার শেষ মিনিট আমি পাইনি। আচ্ছা, ও আপনাকে দেয়নি সত্যি না, আপনার থেকে আমার শেষ কথা, মানে কারণ এতক্ষণ আমি রাব্বানি ভাইকে যা বললাম, রাব্বানি ভাই কিন্তু আমার উপরে হয়তো ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমি ওনাকে সব শেষ কিছু কথা বলতে চাই। যে প্রথমেই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে রাব্বানি ভাইয়ের মধ্যে যে এই বিবেকটা যে মানে জেগেছে, যে উনি যে কবরে গিয়ে যেই ঘটনাটাই ঘটেছে সেটা করে নাই। কারণ কি জানেন, এই মৃত মানুষকে নিয়ে না রাজনীতি বন্ধ করতে হবে। কারণ আজকে আপনি জিয়াউর রহমানকে নিয়ে করছেন না, এই ইতিহাসে অনেক কিছু আছে। আপনারা যে খালি বলেন না আমি শেখ মুজিবের আদর্শ, আমি জিয়াউর রহমানের আদর্শ, আমি তার আদর্শ, এই আদর্শের মানুষগুলো শেষ দিন যখন মারা গেছে তার আগের নামাজটাও পড়ে নেই। আপনি গ্যারান্টি দিতে পারবেন সে আগের দিন ঈশা নামাজ পড়েছিল, তার আগের দিন মাগরিব নামাজ পড়েছিল। আপনি একজন মুসলমান হিসেবে আপনার আদর্শ হওয়ার কথা কি? আপনি সেই আদর্শ না হয়ে তারপরে এই আদর্শে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কি বলে, সাথে থাকলেই আপনি, ওই যে গুরু ভাই বললো যে সঙ্গী, আর সাথে না থাকলেই
জঙ্গি, এই জিনিসগুলো থেকে সরে আসতে হবে। আমরা কথা বলছি এই জন্য আমরা রাজাকার হয়ে গেছি। লাইভের মধ্যে আমার দর্শক আপনার কমেন্ট করছিল যে তুই তো রাজাকার। তো আমি বলেছি যে ভাই ঠিক আছে আমি রাজাকার, আমার বাপ রাজাকার ছিল, যা আমার বাপ রাজাকার, তুই মনে কর যে তোদের মানে রাজাকারদের কাজ কি ছিল সেই কথাটাই বলেছি যে তোদের মাদেরকে পাকিস্তান ক্যাম্পে নিয়ে যেত, সেখানেই তোদের হয়েছে। এখন কথা আপনাকে একটা স্বীকার করতে হবে, যদি আপনি আমাকে রাজাকার মনে করেন আমি রাজাকার, তাহলে আমি কি করেছি 71-এ? তাহলে 71-এ আমি যেটা করেছি যে আমি তাহলে মানুষের ওই যে রাজাকাররা যেটা করেছে তাদের মাদেরকে দিয়ে এসেছি, তাহলে তাদের ঘরে হয়েছে কার? তাদের ঘরে হয়েছে আছে যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা। মানে একটা মানেন, হয় আপনারা রাজাকার হন নাহলে আমাদের রাজাকার হইতে দেন। আর তারপরেও যদি মনে করেন যে না তর্কের খাতিরে আমাকে রাজাকার বানাবেন, আমি খারাপ মানুষ, তো আমরা রাজাকার হইতে না সমস্যা নেই। কারণ এই রাব্বানী ভাই বললেন দেশের কথা বলতে না করলেন, তো দেশের কথা বললাম না, আমেরিকার কথাই বলি। আমেরিকায় একজন রাজাকারের সন্তানের সাথে আমার পরিচয় আছে, একজন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ছেলেকে দেখি। একজন হচ্ছে নাসিমের ছেলে, আরেকজন হচ্ছে নিজামী সাহেবের ছেলে। তো নিজামী সাহেবের ছেলে এখানে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আর আর নাসিম সাহেবের ছেলে কে জানেন? তিনি এখানে চুরি করে এনে তারপরে ঘর বাড়ি বানিয়েছেন, এটা সবাই জানে এখানে। অতএব এই রাজাকার আর মুক্তিযুদ্ধ এই দুইটার মধ্যে আজকের যে ব্যারিকেড সেটা, অতএব এইসব জায়গাগুলো এই সব বাদ দিয়ে দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলতে চাই। রাব্বানী ভাইকে বলতে চাই, রাব্বানী ভাই আমি আজকে যদি কথা বলি আপনাদের ছাত্রলীগের লোকজন মনে করবে যে আমি বোধহয় রাজাকার, আমি স্বাধীনতা বিরোধী, আমার কথা কেউ শুনবে না। আপনি যেহেতু ওই দলটাতে আছে, এই দলের লোকদেরকে বুঝান। আপনি বলছেন তো আপনি খুব ভালো কাজ করেন, একটা কাজ করতে পারবেন আপনি আজকে একটা ভাই আপনার কথা শোনা যায় না, সামহাও আপনার ওখানে প্রবলেম। হ্যাঁ, আপনার ফেসবুকের কোনো একটা করতে পারবেন যেখানে আপনি বলবেন যে ভারত যে আমাদের সীমান্তে মানুষ খুন করছে সেটার বিরুদ্ধে একটা দিতে পারবেন, পোস্ট করতে পারবেন? পারবেন না, কারণ ওই জায়গাতেই আপনারা আটকানো থাকবেন। সবশেষ যেটা বলতে চাই, বাংলাদেশে আমরা মুসলমান, তো আমাদের মধ্যে মুসলমানের যে ইগো সেটা কিন্তু খুব বেশি কাজ করে, অতএব এই জায়গাটায় হাত দিয়েন না। আমি সবশেষ ছোট্ট 2 লাইনের একটা চিঠি পড়ি। আপনার সাতক্ষীরাতে যে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে যে একটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 6ষ্ঠ বৈঠকের কার্যবিবরণীর 12 সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে সেখানে সূত্র বলা হচ্ছে বিভাগীয় কমিশনার খুলনা মহোদয়ের স্মারক নম্বর উপযুক্ত বিষয়ে আপনার স্মারকে একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 6ষ্ঠ বৈঠকের কার্যবিবরণীর 12 অনুযায়ী সিদ্ধান্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অনুরোধ করা হলো। সিদ্ধান্ত সুপারিশ কি? সেটা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে লাউড স্পিকার ব্যবহারে যে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সেখানে সিগনেচার করেছে কে? ইন্দ্রজিৎ সাহা। রাব্বানী ভাই আপনি কি বিশ্বাস করেন আজকে ইসলাম ধর্মের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে, ভারতকে যেভাবে আমাদের দেশে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এটাকে আপনি মানেন? যদি মানেন তাহলে আর কিছু বলার নাই, যদি না মানেন তাহলে এই জায়গায় আসেন। ভাই দুর্নীতি আপনি করেন, আমি করেন, বাংলাদেশের সবাই দুর্নীতিবাজ। ওই ঢাকা মেডিকেলে পাঠান যে সারাদিন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা শুনতে চায়, ওরা ঢাকা মেডিকেলে পাঠান। ও চিন্তা করবে যে ওই যে লাইনে দাঁড়ানোর সময় তখন চিন্তা করবে কেমনে 10 টাকা দিয়ে সিরিয়ালটা ভেঙে আগে যাওয়া যায়। অতএব আমরা সবাই আমাদের এই সিস্টেমটাই করাপ্টেড। অতএব এই জায়গায় কথা বলে লাভ নেই, ভারতের জায়গায় আসেন আর ধর্মের জায়গায় আসেন। আজকে আপনাদের দলের নেতারা এই যে হাফেজদের বিরুদ্ধে কথা বলছে যে তোরে বেড়া পেটা পিটায় তারপরে মাদ্রাসায় পাঠাইছে, আমি এমনি পড়ছি, তুই হাফেজ হয়ে কি করবি? হাফেজ এই এদের বিরুদ্ধে কথা বলে ইনডিরেক্টলি কার বিরুদ্ধে কথা বলছেন জানেন? আজকে যে কোরআন শরীফটা পড়েন, এই কোরআন শরীফটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়েছে তখন এই হাফেজরাই, তার সাহাবীরাই হচ্ছে গিয়ে এই কোরআনগুলো মুখস্থ করে রেখেছিল। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিনা এই কোরআন আপনার বিভিন্ন আসলে এটা গোলাম রাব্বানী সাহেব আপনি কিছু একটা বলছিলেন বা বলতে চাচ্ছেন, কিন্তু আমি তাকে শুনতে পাই। আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার এখান থেকে কোনো মিউট করা নাই, কিন্তু ওনার ওখান থেকে হয়তো মিউট করা। তো সেই কোরআন শরীফটাই কিন্তু আজকে পড়ছেন, অতএব সেই হাফেজদের বিরুদ্ধে কিন্তু আপনারা কথা বলছেন। এই দুনিয়ায় থেকে আওয়ামী লীগ করে তারপরে 10 বছর 15 বছর 20 বছর তারপরে আপনি করবেন, আপনারা রাজত্ব করে তারপরে দেশ চালাবেন, জোর জুলুম করে ভোট চুরি করে থাকবেন, এটাই শেষ না? কিন্তু মনে করেন কিছুই হলো না, শেখ হাসিনার জীবন এইভাবেই গেল, তারপরের জীবনে কি জবাব দিবেন? এই যে চিঠিগুলো আজকে বাংলাদেশে এই সময়টাতে সবচাইতে বেশি ওয়াজ মাহফিল হয়, সেগুলো আজকে হতে দেওয়া হচ্ছে না, এগুলোর জবাব দিতে হবে। আর সবশেষে সেই কথাটা বলতে চাই যে রাব্বানী ভাই আমাকে বলেছেন যে দেশে আসেন আপনাকে সব নিরাপত্তা দেওয়া হবে। রাব্বানী ভাই আপনি আমাকে নিরাপত্তা কি দিবেন? আমি তো আমার জীবনের চিন্তা করি না। 2 নাম্বার হচ্ছে দেশে গেলে আপনি যে আমাকে নিরাপত্তা দিবেন সেটা আমি বিশ্বাস করবো কেমনে, কারণ আপনি আপনার নিজের পদই বাঁচাইতে পারেন নাই, আপনি আমার নিরাপত্তা দেবেন কি? আল্লাহ হাফেজ। জি দর্শক আপনারা না, তবে হ্যাঁ আমি আবারও বলবো, রাব্বানী ভাইও যদি ভালো একটা দল করে, সবাইকে আহ্বান করে,
আমি যেতে রাজি আছি, কারণ হলো আজকে বলুক, আর রাব্বানি ভাই আজকে নেতারা বলুক, নেতার মতো আমি সবসময় তার ভিতরে আছে। আমি বলি যে রাব্বানি ভাই আমি কোন দলের হয়ে কথা বলতে চাই না। যদি ভারতের থেকে আওয়ামী লীগ আজকে বলে ভারত থেকে সরে এসছে, কালকে আমি আওয়ামী লীগে যোগ দেবো, এই বক্তব্য আমি আমার ইউটিউবে অন্তত 5 বার বলেছি। এটা যদি রাব্বানি ভাইও করে তাহলে আমার দুর্নীতি নিয়ে আমার কোনো অভিযোগ নাই, দুর্নীতি নিয়ে আমার 0% অভিযোগ নাই, দুর্নীতি আমরা সবাই করি।